আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু ও হোমিওপ্যাথি শিক্ষার্থীবৃন্দ যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন অনলাইন হোমিও বুক স্টলের পক্ষ থেকে নতুন বইয়ের রিভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বই হচ্ছে ডাক্তার রাতুল মাহমুদ সজল রচিত হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি প্রথম খণ্ড। বইটি প্রায় 2 দিন হলো বাজারে এসেছে। প্র্যাকটিস অফ মেডিসিন বিশেষ করে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে এটা আমার দেখা অন্যতম সেরা বই এবং বইটির বিশেষত্ব হচ্ছে এটি রঙিন চিত্র সম্বলিত এবং অনেক তথ্য সম্বলিত। এটি প্রথম খণ্ড, আরও খণ্ড বেরোবে। আর আপনারা ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যার সম্পর্কে জানেন, বাংলাদেশের অত্যন্ত প্রতিভাবান প্রথিতযশা ম্যাজিক অফ এ সিঙ্গেল ডোজ বইয়ের লেখক এবং অনেক জ্ঞান রাখেন তিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। তিনি মজার ব্যাপার হচ্ছে তিনি নিজেও, যদিও উনি হোমিও চিকিৎসক, কিন্তু তিনি অ্যালোপ্যাথি সার্জারি হাসপাতালে সার্জারিও করে থাকেন মাঝে মধ্যে। তার নিজস্ব একটি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে ডাক্তার রাতুল মাহমুদ সজল অনেক সময় এই সার্জিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করে থাকেন, বা যতটুকু শুনেছি তিনি গাইনি বিষয় পারদর্শী, ডেলিভারি করার ক্ষেত্রেও তিনি সিদ্ধহস্ত। যাই হোক, স্যারের হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি বইটি অনেক প্রতীক্ষার পর বাজারে আসলো। আমরা বইটি একটু আপনাদেরকে পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন, এই রঙিন চিত্র বইটির একটি অন্যতম বৈশিষ্ট্য। তথ্যের সাথে রঙিন চিত্র সম্বলিত। বইটির কত পৃষ্ঠা সেটা আমরা দেখছি। যে পিছনে রয়েছে লেখক পরিচিতি। বইটি বাংলাদেশের অন্যতম হোমিওপ্যাথি প্রকাশনা সংস্থা মডার্ন পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটি 687 পৃষ্ঠা, 688 পৃষ্ঠা বইটি। যারা পৃষ্ঠা সংখ্যা দেখে বই বিচার করেন তাদের জন্য এবং জানার জন্য এটা বললাম, 688 পৃষ্ঠা। তো বইয়ের প্রথমেই রয়েছে লেখকের ভূমিকা। তো আমি একটু বলে নিই বইটা সম্পর্কে। আমি বইটা রিভিউ শুরু করার আগে ভূমিকাটা দেখলাম। তো ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যার হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি বইয়ের প্রথম খণ্ড সম্পর্কে বলেছেন যে এটি একটি শুধু প্র্যাকটিস অফ মেডিসিন নয়, প্র্যাকটিস অফ মেডিসিনের থেকে এটা আরেকটা বিশেষ কিছু। হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি, এটাকে তিনি বলেছেন HHH, অর্থাৎ এটা যে মানুষের জন্য, এই বইটা যে অনেক হেল্পফুল, হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য হেল্পফুল বা কার্যকরী বা সহযোগী বন্ধুর মতো কাজ করবে, সেই জন্য হেল্পফুল শব্দটা তিনি জুড়ে দিয়েছেন। তো বিভিন্ন রোগের বর্ণনায় তিনি রোগের পরিচয়, রোগের কারণ, রোগের লক্ষণ, রোগের চিহ্ন, রোগের শ্রেণী বিভাগ, রোগের ক্লিনিক্যাল ফিচার এবং ওই রোগের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, ওই রোগগুলি কাদের হয় এবং রোগের ক্ষেত্রে কী কী প্যাথোলজিক্যাল টেস্ট করতে হবে সেগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। তো আর ওই রোগে কী কী হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার হয় সেগুলো সম্পর্কে তিনি আলোকপাত করেছেন এবং প্রত্যেকটি ওষুধের তুলনামূলক বিশ্লেষণ করেছেন এই বইতে। বইটির মূল্য হচ্ছে 800 টাকা, আপনারা পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। আমি আবারও বলছি, বইটির মূল্য হচ্ছে 800 টাকা, এর সাথে কুরিয়ার ও বিকাশ খরচ যোগ হবে
পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। অনলাইন হোমিও বুক স্টলের যোগাযোগ নাম্বারটি হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে, অনলাইন হোমিও বুক স্টলের যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01912150642। আমি আবার বলছি 01912150642। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করে বইটা অর্ডার করতে পারেন। এছাড়া আমাদেরকে এই ফেসবুকের এখানে পোস্টের কমেন্টসে, ভিডিওর কমেন্টসে আপনাদের নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করতে পারেন বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন। এবার আমরা বইটা সম্পর্কে একটু আলোকপাত করে নিই। আমরা বলছিলাম যে লেখকের ভূমিকা থেকে আমি কি তথ্য পেয়েছি। লেখক বিভিন্ন বলেছেন লক্ষণের গুরুত্ব রয়েছে, কিন্তু লক্ষণটা ভালোভাবে যদি না জানা যায় তাহলে সেখানে ওষুধ প্রয়োগ করা যায় না। তো সেজন্য লক্ষণটা ভালোভাবে জানতে হবে, রোগ সম্পর্কে ভালো জানতে হবে। হোমিওপ্যাথি ডাক্তার এমনিতেই অনেক রোগ সারিয়ে ফেলে, না জেনে অনেক বড় বড় রোগ সারিয়ে ফেলে, কিন্তু তারা যদি আরেকটু জানে রোগটা সম্পর্কে তাহলে তারা আরও ভালোভাবে রোগগুলো আরোগ্য করতে পারবে। আর থেরাপিউটিক্সের ব্যাপারে কোন রোগে কোন ওষুধ ভালো কাজ করে সেটার ব্যাপারে এখানে লেখক বলেছেন। তিনি ডাক্তার বোরিক, ডাক্তার এলেন, ডাক্তার ফাটক সহ বিভিন্ন মনীষীদের যে থেরাপিউটিক্স কোন রোগে কোন ওষুধ ভালো কাজ করে বা কোন লক্ষণে কোন ওষুধ ভালো অভিজ্ঞতায় ভালো ফলাফল দেখা গেছে, এগুলো এরকম বিখ্যাত মনীষীদের থেকে তিনি নিয়েছেন বা তথ্যগুলো তিনি সংকলন করেছেন। সুতরাং থেরাপিউটিক্স অংশটি বেশ সমৃদ্ধ। তো মজার ব্যাপার হচ্ছে, আরেকটি মজার ব্যাপার বলে নেই, স্যার যে বইটি টাইপ করেছেন তিনি কিন্তু মানে টাইপে অত সিদ্ধহস্ত না, এক আঙ্গুল দিয়ে টাইপ করে তিনি এত বড় বই লিখে ফেলেছেন। এটা আসলে একটা ধৈর্যের কাজ আমি বলে মনে করি। যাই হোক, স্যারের দীর্ঘদিনের প্রচেষ্টার সফলতা মুখ দেখেছে বা বাস্তব রূপ লাভ করেছে, এজন্য স্যারকে অভিনন্দন জানাচ্ছি। ডাক্তার রাতুল মাহমুদ সজল আমার নিজেরও একজন পছন্দের মানুষ, প্রিয় মুখ। স্যারের জ্ঞান এবং ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তো আশা করি বইটি সবার কাজে লাগবে এবং সবাই বই থেকে তাদের যেসব জিনিস জানা দরকার সেগুলো জেনে জানতে পারবেন এবং নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসায় বা চিকিৎসক হিসেবে দক্ষ করে তুলতে পারবেন। শুধু নট অনলি হোমিওপ্যাথি, শুধু হোমিওপ্যাথিক চিকিৎসক নয়, আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসকদেরও বইটা কাজে লাগবে বলে আমি মনে করি। প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান, রোগ সম্পর্কে জ্ঞান সবারই জানা দরকার। যাই হোক, আমরা এই সূচিপত্র দেখে নিচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্র। শুরুতে রয়েছে অ্যাবডোমেন, অ্যাকুইড অ্যাবডোমেন, সেপটিভ অ্যাবরেশন। আমি কিছু উল্লেখযোগ্য অধ্যায়ের নাম বলছি। মিস্ট অ্যাবরেশন, গর্ভপাতের কুফল, ফোরা, পাইভট মলদার, অ্যানাল ফিশার, অ্যানিমিয়া, অ্যালার্জি, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাজমা, বেলস পালসি, ক্রনিক লিভার ডিজিজ, কোষ্ঠকাঠিন্য, কাশি, সিস্টিক ফাইব্রোসিস, ক্রনিক সিস্টাইটিস, টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোনোসিস, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, একজিমা, ইরিসিপেলাস, জ্বর, ফ্যাটি ডিজেনারেশন, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া জ্বর, স্কারলেট ফিভার, টাইফয়েড, ফাইব্রোসাইটিস, ফাইব্রয়েড
গ্লোকোমা, মাড়ির প্রদাহ, গিঁটেবাত, মাথা ব্যথা, রক্তবমি, হেমোফিলিয়া, অশ্ব, হার্নিয়া, হাইড্রোসেফালাস, হাইড্রোসিল, বিভিন্ন ধরনের হার্নিয়া, ল্যারিঞ্জাইটিস, এনলার্জ লিভার, যকৃতের প্রদাহ, হেপাটাইটিস এ বি সি ডি ই, লিভার সিরোসিস, মামস, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, উকুন, ওবিসিটি, বেবি ব্লুজ, ফ্যারিঞ্জাইটিস, প্যারোনিস ডিজিজ, চক্ষুপত্রের পতন, রিকেটস, রেট্রোগ্রেড ইজাকুলেশন, স্কোটাল সিভাসিস সিস্ট, টনসিলের প্রদাহ, আলসার, ইউথ্রেট্রাল স্ট্রিকচার, রেট্রোভার্সন অফ ইউট্রাস, ভেরিকোজ ভেইন, নারীদের পুরুষের মতো লক্ষণ, মাথা ঘোরা, খাদ্যপ্রাণ বা ভিটামিন, বমি, ওজন কমে যাওয়া, হোয়াইট কোট সিনড্রোম, হোপিং কাশি, রাইট স্ক্র্যাম, হাইতোলা, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। যাই হোক, মোটামুটি সূচিপত্রের উল্লেখযোগ্য কিছু অধ্যায়ের নাম আমি বললাম। যে আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাবডোমেনকে যে 9টি রিজনে ভাগ করেছেন, এটা রঙিন চিত্র দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এখন বইটির যে অধ্যায়, যে অনেক বড় বই, দু একটা অধ্যায় আমরা একটু স্টাডি করে দেখব যে কীভাবে অধ্যায়ে রোগ নিয়ে আলোচনা করা হয়েছে এবং কীভাবে রোগের শ্রেণী বিভাগ বা বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে এবং হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করেছে। আমরা 63 পৃষ্ঠায় চলে যাই। 63 পৃষ্ঠায় কী রয়েছে? 63 পৃষ্ঠায় রয়েছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার কাকে বলে এটা আমরা একটু দেখি। মলদ্বারের মিউকোসা লেয়ারে ফাটল বা চির ক্র্যাক সৃষ্টি হলে তাকে অ্যানাল ফিশার বলে। এটি মলদ্বারের সচরাচর দৃষ্ট রোগগুলোর মধ্যে অন্যতম। অ্যানাল ফিশার দুই প্রকার, যথা অ্যাকিউট অ্যানাল ফিশার, 2 ক্রনিক অ্যানাল ফিশার। এবারে লেখক একটু হাইলাইট করে দিয়েছেন, জেনে রাখা ভালো। অ্যাকিউট এবং ক্রনিক অ্যানাল ফিশার, প্রাথমিক যে অ্যানাল ফিশার হয় তাকে অ্যাকিউট অ্যানাল ফিশার বলে। সাধারণত অ্যাকিউট অ্যানাল ফিশার কোনো ওষুধ ছাড়াই 2-1 সপ্তাহের মধ্যেই সেরে যায়। কিন্তু যদি কিন্তু যদি 2 বা ততোধিক বা একটানা 4 থেকে 5 সপ্তাহের অধিক সময় স্থায়ী ফিশার থাকে, তখন তাকে ক্রনিক অ্যানাল ফিশার বলে। কারণ কী কারণ অ্যানাল ফিশার হয়? অন্যতম কারণ মূলত মলদ্বারের মিউকোসায় প্রবল টান পড়া অ্যানাল ফিশারের অন্যতম কারণ। শক্ত, শুষ্ক ও মোটা মল অ্যানাল ফিশারের কারণ। অত্যধিক কোষ্ঠকাঠিন্য, এটা একটা কারণ। অত্যধিক ডায়রিয়া, মলদ্বার চুলকানো, পায়ু মৈথুন বা মলদ্বারে ডিলডো ব্যবহার, বৃহৎ সন্তান প্রসব, ফরসেপ ডেলিভারি, পাইলসের ত্রুটিপূর্ণ অপারেশন, ইরিটেবল বাওয়েল ডিজিজ, ক্রোন ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। অর্থাৎ বিভিন্ন লক্ষণ যেমন দায়ী, বিভিন্ন রোগও এর জন্য দায়ী। অন্যান্য ডিজিজের কারণেও এটা হতে পারে অ্যানাল ফিশারটা। অন্যান্য কী কারণ রয়েছে অ্যানাল ফিশারের? আমিষ জাতীয় খাদ্য বেশি গ্রহণ, শাকসবজি কম খাওয়া, সময় মতো খাদ্য গ্রহণ না করা, পানি কম পান করা, অত্যধিক কৃত্রিম খাদ্য গ্রহণ করা, বারবার মল চেপে রাখার অভ্যাস, অত্যধিক ও দীর্ঘমেয়াদী ভ্রমণ, রাত্রি জাগরণ, দিনে ঘুমানো, দীর্ঘদিন বিভিন্ন ওষুধ যেমন ব্যথানাশক, ল্যাক্সাটিভ, স্টেরয়েড সেবন করা, গর্ভাবস্থা অনেক সময় এ রোগ হতে সহায়তা করে। কারা অধিক আক্রান্ত হন? মোর প্রন টু, মহিলারা অধিক আক্রান্ত হন, বিশেষত বিবাহিত মহিলারা, সন্তানের মায়েরা, গর্ভবতীরা। বৃদ্ধ বা বৃদ্ধারা কদাচিৎ হন, পেশির টানভাব কম থাকার কারণে।
ট্রাক বাসের ড্রাইভাররা অধিক আক্রান্ত হন দীর্ঘক্ষণ বসে থাকা বা মল বেগ চেপে রাখার কারণে। কারণ অনেক সময় যদি ট্রাক বা বাসের ড্রাইভাররা অনেক লং রোডে তারা চলাফেরা করেন, অনেক সময় দেখেছে যে কাছাকাছি কোনো যখন তখন তারা গাড়ি থামাতে পারে না, অনেকক্ষণ তারা গাড়িতে বসে থাকতে হয়, অনেক সময় অনেক যানজটের মধ্যেও তাদের বসে থাকতে হয়। এই জন্য অনেক সময় মল বেগ আসলেও তারা চেপে রাখে, এটা অন্যতম কারণ। তাহলে আমরা ধরে নিলাম যে অ্যানাল ফিশার হলে অবশ্যই মল চেপে রাখা যাবে না, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা জানলাম। মল চেপে রাখাটা অ্যানাল ফিশার হওয়ার অন্যতম কারণ। আচ্ছা, এবার ক্লিনিক্যাল ফিচারে আসা যাক। লক্ষণ, সিমটম হঠাৎ সৃষ্টি হবে, বিশেষত মলাশয়ের মিউকোসায় টান পড়ার পর, মারাত্মক কোষ্ঠকাঠিন্য অথবা ভীষণ ডায়রিয়ার পর বা তীব্র কোষযুক্ত আমাশয়ের পর। মলদ্বারে তীব্র ব্যথা অনুভূত হবে, বিশেষত মলত্যাগ করার পর। একটানা দীর্ঘক্ষণ ব্যথা থাকবে, আবার স্বল্পকাল স্থায়ী ব্যথাও হতে পারে। ব্যথা কেটে ফেলা প্রকৃতির হবে, ব্যথার সাথে জ্বালাও থাকতে পারে। মলদ্বারে অনেক সময় কাটা বিঁধে থাকার মতো ব্যথা বা অনুভূতি থাকে। ব্যথা হঠাৎই থেমে যাবে, পুনরায় মলত্যাগের পর ব্যথা আরম্ভ হবে। রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে, ব্যথার কারণে রোগী মলত্যাগ করতে ভয় পায়, ফলে মল আবদ্ধ হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য আরও বৃদ্ধি পায়। মলদ্বার থেকে রক্তক্ষরণ হতে পারে বা তা পরিমাণ অত্যন্ত কম। রক্ত টাটকা উজ্জ্বল বর্ণের, তবে তা মলের সাথে মিশ্রিত অথবা টয়লেট পেপার ব্যবহার করার পর তাতে সামান্য পরিমাণে পাওয়া যেতে পারে। তো রক্ত বের হবে, এটাও অ্যানাল ফিশারের একটা অন্যতম লক্ষণ। শৌচ করার সময় মলদ্বারে তৈলাক্ত ভাব থাকতে পারে, মলদ্বারে সুরসুরে করার অনুভূতি থাকতে পারে। চিহ্ন, এটাকে আমরা লক্ষণ দেখলাম, এবার চিহ্ন। কী কী চিহ্ন দেখতে সাইন আমরা পাবো এখানে? রোগীকে একদিকে কাত করে শুয়ে মলদ্বার পরীক্ষা করলে ফিশার দেখতে পাওয়া যাবে। প্রক্রিয়াটা খুব হালকাভাবে এবং ধীরে করতে হবে, যাতে চিকিৎসকের কারণে ফিশার আরও বেড়ে না যায়। মলদ্বার শক্তভাবে বোঝা পাওয়া যাবে। সেপটিনাল স্কিন ট্যাগ পাওয়া যেতে পারে। এবার ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। অ্যানাল ফিশার হলে কী কী ম্যানেজমেন্ট গ্রহণ করতে হবে সেটা আমরা দেখছি এখন। কোষ্ঠ পরিষ্কার রাখার পরামর্শ দিতে হবে, প্রচুর পানি এবং শাকসবজি খাবার পরামর্শ দিতে হবে, আমিষ জাতীয় খাবার অপেক্ষাকৃত কম খাবার পরামর্শ দিতে হবে, নিয়মিত হালকা ব্যায়াম করার পরামর্শ দিতে হবে, মলদ্বার এবং তার আশেপাশের অংশ পরিষ্কার রাখতে হবে। অবশ্যই ডিজিটাল এক্সামিনেশন করা যাবে না। হিপবাত বা সিজবাত অনেক সময় রোগীকে দ্রুত উপশম দিতে সাহায্য করে। মলদ্বার বা তার আশেপাশের অংশে চাপ পড়ে এমন কাজ থেকে সতর্ক থাকতে হবে। মলত্যাগের পর রোগীর উপশম অনুযায়ী তাপ বা ঠান্ডা প্রয়োগ করা যেতে পারে। মলদ্বার খুব শুকনো থাকলে ক্যালেন্ডুলা মাদার টিনচার ভ্যাসলিনের সাথে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। আচ্ছা, যাদের মলদ্বার শুকনো তারা ক্যালেন্ডুলা মাদার টিনচার ভ্যাসলিনের সাথে ব্যবহার করলে মলদ্বার একটা আর্দ্রভাব সৃষ্টি হবে। রোগীর ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। অবশ্যই লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে হবে। এবার আসা যাক হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, অর্থাৎ অ্যানাল ফিশারের জন্য হোমিওপ্যাথি কী কী ওষুধ ব্যবহার করা যেতে পারে। এখানে অনেকগুলো ওষুধ বর্ণনা রয়েছে, আমরা এতগুলো পড়তে গেলে আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমরা দু একটি ওষুধ দেখি, যেমন অ্যাসিড কার্বোলিকাম। এটা অ্যানাল ফিশারের অ্যাসিড কার্বোলিকামের কী লক্ষণ রয়েছে? লক্ষণ হচ্ছে বেদনাহীন অ্যানাল ফিশার, দ্রুত বিস্তারশীল এবং পচনশীল প্রকৃতির অ্যানাল ফিশার। ক্ষত থেকে ভয়ানক দুর্গন্ধযুক্ত রক্তরস মিশ্রিত পাতলা পুঁজ নির্গত হয়। মুখ থেকে মলদ্বার পর্যন্ত ভয়ানক জ্বালা। কখনো কখনো অ্যানাল ফিশারে বেদনা থাকলে তা হঠাৎ আসে, অল্প কিছুক্ষণ থেকে হঠাৎ চলে যায়। শারীরিক পরিশ্রম করলে শরীরের যত্রতত্র, বিশেষত ডান কানে ফোড়া দেখা দেয়। এবার আসি অ্যাসিড নাইট্রিকামের কী লক্ষণ রয়েছে অ্যানাল ফিশারে। অ্যাসিডাম নাইট্রিকাম বা নাইট্রিক অ্যাসিড। অ্যানাল ফিশার, আক্রান্ত স্থানে কাটা থাকার মতো অনুভূতি হবে, মলদ্বারে সংকোচনের অনুভূতি, মল থেকে ভয়ানক কোদ দিতে হয়, মলদ্বারে ক্ষতবোধ যে ব্যথা, জ্বালাকর অনুভূতি, মলদ্বার থেকে দুর্গন্ধযুক্ত ক্ষতকর রস নিঃসরণ হয়, ঠোঁটের কোণে ক্ষত,
কণ্ডরাঙ্গ অর্থাৎ কণ্ডরাঙ্গ এই ওষুধের লক্ষণ রয়েছে। স্কুলাস হিপ্পোক্যাস্টেনাম অর্থাৎ যেটাকে আমরা স্কুলাস হিপ নামে চিনি, এটার কী লক্ষণ রয়েছে? অ্যানাল ফিশারে পাইলস এবং অ্যানাল ফিশারের অন্যতম ওষুধ, তবে এই উদ্দেশ্যে বহুলভাবে অপব্যবহৃত ওষুধও বটে। মলদ্বারে অসংখ্য ছোট ছোট কাঠি ঢোকানো আছে এমন অনুভূতি, মলদ্বারে ভয়ানক জ্বালাকর অনুভূতির সাথে পিঠে শীত ওঠানামা করানোর মতো অনুভূতি, পাইলস বা অ্যানাল ফিশারের সাথে মাজা ব্যথা, রক্তপাত কম, ব্যথার তীব্রতা বেশি। গ্রাফাইটিসের কী লক্ষণ দেখি আমরা অ্যানাল ফিশারে? গ্রাফাইটিস স্থূলকায় ব্যক্তিদের অ্যানাল ফিশার, যারা একজিমার প্রবণতায় ভোগে, দগদগে ক্ষতযুক্ত অ্যানাল ফিশার, ভয়ানক বেদনা, ক্ষতবোধ, কোষ্ঠবদ্ধতা, মল মোটা বড় শক্ত পোড়া ইটের মতো। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের কী লক্ষণ রয়েছে অ্যানাল ফিশারে, সেটা আমরা এবার দেখব। প্রবল কোষ্ঠকাঠিন্যজনিত অ্যানাল ফিশার, গর্ভাবস্থা অ্যানাল ফিশার, বিরোচক ব্যবহারের পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও অ্যানাল ফিশার, মল পিণ্ড আকৃতির, তাতে শ্লেষা মিশ্রিত। যাই হোক, এতক্ষণ আমরা অ্যানাল ফিশারের যে বর্ণনা দেখলাম, এবার আমরা আরেকটি ডিজিজ নিয়ে আলোচনা করব। এটা পুরোটা আমরা এবার ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ একটা ডায়াবেটির সাথে রিলেটেড একটা ডিজিজ, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক ডিজিজ আছে যেগুলো আমরা সেই সব ডিজিজ সম্পর্কে আমাদের ধারণাই নাই। সেই ডিজিজের ধারণা যদি আমরা লাভ করি, তাহলে আমরা সেই ডিজিজের আরোগ্যের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এক্ষেত্রে এই বইটা সহায়ক ভূমিকা রাখবে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত রোগীদের ঘন ঘন যখন স্নায়ু সংক্রান্ত গোলযোগ দেখা দেয়, তখন তাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত 50% রোগীদের একটি সচরাচর দৃষ্ট প্রাথমিক অবস্থার জটিলতা, তবে বিষয়টি এমন নয় যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হবার সাথে সাথে রোগী ডায়াবেটিস নিউরোপ্যাথিতে আক্রান্ত হলো। নিউরোপ্যাথি ডায়াবেটিস মেলিটাসের একটি ক্রমবর্ধমান জটিলতা এবং এটি একদিন বা এক মাসে নয়, বরং কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ধীরে ধীরে দৃষ্টশিষ্ট সমস্যা। নিঃসন্দেহে ডায়াবেটিস নিউরোপ্যাথি একটি মারাত্মক জটিলতা, তবে অনেকের মধ্যেই লক্ষণগুলো তত তীব্রভাবে প্রকাশ পায় না। এটি একটি অবহেলিত সমস্যাও বটে, তবে প্রাথমিক অবস্থায় হলেও সঠিক সময়ে সুচিকিৎসিত না হলে এটি তীব্র ও মারাত্মক ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে। কারা অধিক আক্রান্ত হন? স্বাভাবিকভাবে ডায়াবেটিস রোগীরা আক্রান্ত হন। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত উভয় রোগীরাই। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত দীর্ঘদিন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তিরা, ডায়াবেটিস সম্পর্কে অসচেতন ব্যক্তিরা অধিক আক্রান্ত হন। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা অধিক আক্রান্ত হন। ডায়াবেটিস জনিত কিডনি রোগ ও কিডনি রোগজনিত ডায়াবেটিস নিউরোপ্যাথি। স্থূলকায় ব্যক্তিরা অধিক আক্রান্ত হন। ধূমপায়ীরা অধিক আক্রান্ত হন। শ্রেণীর বিভাগ: পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, অটোনমিক নিউরোপ্যাথি, অনেকগুলো বিভাগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফোকাল নিউরোপ্যাথি, প্রত্যেকটিরই আলাদা আলাদা চিহ্ন, জটিলতা এসব রয়েছে। যাই হোক, সেগুলো আমরা পড়ে নেব। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, প্যাথোলজিক্যাল কোনো ইনভেস্টিগেশনের নাম স্যার দেননি। হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, কী কী ওষুধ কাজ করে সেটা একটু দেখে নিই। ক্যালিয়াম আর্সেনিকাম মানে ক্যালি আর্টস,
ডায়াবেটিস নিউরোপ্যাথির চমৎকার একটি ওষুধ। ঝগড়াটে এবং খুঁতখুঁতে স্বভাবের রোগী ক্যান্সার এবং হৃদরোগের ভয় পায়, ভীষণ শীতকাতর এবং এমনকি তীব্র গরমের উষ্ণ হয় না। হঠাৎ কোনো শব্দ স্পর্শ সমস্ত শরীরে কম্পনের সাথে শিহরণ সৃষ্টি করে। ডায়াবেটিক ফুড। ম্যাগনেসিয়াম ফসফরিকাম ডায়াবেটিক নিউরোপ্যাথির চমৎকার ওষুধ, যেখানে স্নায়ু সংক্রান্ত ব্যথা উত্তাপে উপশম হয় এবং হঠাৎ আসে হঠাৎ চলে যায়। পেটে অত্যধিক বায়ু সঞ্চার, বারবার বায়ু নিঃসরণ হয়, পেটের কাপড় ঢিলা করতে বাধ্য হয়, ডান দিক আক্রমণ প্রবণতা, শীতল বাতাসে স্পর্শে অনাবৃত হতে ভীষণ ভয় পায়। এরপরে যে ওষুধটা, এটা একটি অপ্রচলিত ওষুধ, মাইগেল লেসিওডোরা। আক্রান্ত অংশের পেশি নর্তন, স্পন্দন কম্পন, ঝাঁকি, শারীরিক ও স্নায়বিক দুর্বলতা, বুক ধরফর করা, ভীষণ মৃত্যু ভয়, মুখের পেশিগুলো কাঁপতে থাকে, থেকে ঝাঁকি দিয়ে ওঠে এবং হাত এবং পায়ের অস্থির নড়াচড়া, হাত এবং পাগুলো অনিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে থাকে, হাঁটার সময় পা জড়িয়ে যায়। যাবতীয় লক্ষণগুলো সকালে বৃদ্ধি ও ঘুমালে উপশম হয়। যাই হোক, এরকম বিভিন্ন ডায়াবেটিক নিউরোপ্যাথির বিভিন্ন ওষুধগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো আশা করি এই বইটি সবাই সংগ্রহ করবেন, বিভিন্ন রোগ সম্পর্কে বা ডিজিজ সম্পর্কে জ্ঞান লাভ করবেন। কারণ হোমিওপ্যাথি ডাক্তারদের একটি বদনাম অনেকেই করে যে হোমিওপ্যাথি ডাক্তাররা রোগ সম্পর্কে কম জানে বা রিপোর্ট তারা বুঝে না, প্যাথোলজিক্যাল টেস্ট তারা দিতে জানে না বা দেয় না। তো এইসব ডিজিজ সম্পর্কে যখন আমরা জানবো, তখন এর কী প্যাথোলজিক্যাল টেস্ট করতে হবে সেটাও বইতে দেওয়া আছে, সেগুলো আমরা রোগীদেরকে সাজেস্ট করব। টেস্টগুলো করার পর আমাদের কাছে নিয়ে এলে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে। আর এখানে সাইন এবং সিমটম দেওয়া আছে বিভিন্ন ডিজিজের সাইন সিমটমগুলো দেখে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমরা রোগীর জন্য কোন ওষুধটা প্রয়োগ করতে পারি বা রোগীকে কী ম্যানেজমেন্ট দিতে পারি। ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন আদর্শ চিকিৎসকের জন্য। শুধু সঠিক ওষুধ দেওয়াটাই কাজ নয়, রোগীকে খাবার দাবার, ডায়েট, নিউট্রিশন ইত্যাদি সম্পর্কে পরামর্শ দেওয়া এবং রোগের ম্যানেজমেন্ট সম্পর্কে কী বিধিনিষেধ আছে, কী পালন করতে হবে, সেগুলো বলাও একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমরা মনে করি। তো সেক্ষেত্রে বইটি অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের ভিডিও নতুন বইয়ের বুক রিভিউ অনলাইন হোমিও বুক স্টলের পক্ষ থেকে। হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি প্রথম খণ্ড, লিখেছেন ডাক্তার রাতুল মাহমুদ সজল। এটি একটি থেরাপিউটিক্স এবং প্র্যাকটিস অফ মেডিসিন বই। থেরাপিউটিক্স এবং প্র্যাকটিস অফ মেডিসিন হলেও এগুলো এর চেয়ে অনেক এক্সট্রা অনেক কিছু এই বইতে আছে। রঙিন চিত্র সম্বলিত বইটি, ভিতরে অনেক রঙিন চিত্র দেওয়া আছে। বইটির মূল্য হচ্ছে 600। হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি প্রথম খণ্ড, ডক্টর রাতুল মাহমুদ সজল লিখেছেন। বইটির মূল্য হচ্ছে 800 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনারা বইটির জন্য অর্ডার করতে পারেন অনলাইন হোমিও বুক স্টলে বইটি অর্ডার করতে পারেন। বইটির মূল্য হচ্ছে 800 টাকা। অনলাইন হোমিও বুক স্টলের যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি বলছি 0191215064 আমি আবার বলছি, অনলাইন হোমিও তো রোগ সম্পর্কে জানা এবং সেগুলোর জন্য কী হোমিও ওষুধ দেওয়া প্রয়োজন সে সম্পর্কে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি। থেরাপিউটিক্স কাম প্র্যাকটিস অফ মেডিসিন বইটি, হেল্পফুল হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি প্রথম খণ্ড বইটি।